বীজের কোয়ালিটির কথা যদি আমরা চিন্তা করি, তো বাংলাদেশে মাত্র 20% কোয়ালিটি বীজ ব্যবহার করা হচ্ছে এবং সেখানে সরকারি অপশন আছে এবং বেসরকারি অপশন আছে। তো বেসরকারির দিক থেকে আমরা বেশি বিবেচনায় নিচ্ছি যে বেসরকারি যে সিড কোম্পানিগুলো আছে সেই সিড কোম্পানিগুলো একটা বড় অংশ শেয়ার করে এখানে কোয়ালিটি সিডের ক্ষেত্রে। এবং আমরা স্টুডেন্টদেরকে যেটি বলি যে বাংলাদেশের বীজ নিয়ে যদি ভালো করে কেউ পড়াশোনা করে বা বীজের উপরে যদি উচ্চতর ডিগ্রি নেয় তাহলে একটা ভালো সম্ভাবনা থাকে সে একটা ভালো জব পেতে পারে অথবা জব শেষ করে সে নিজে একটা সিডের কোম্পানি ডেভেলপ করতে পারে, সিড প্রোডাকশন ফার্ম করে ফেলতে পারে এবং সে বহু কৃষিবিদদেরকে সেখানে একটা কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে পারে। আমার এক মাস্টার্সের ছাত্র যে এই বিশ্ববিদ্যালয় হওয়ার আগে কলেজ সিস্টেমে সে 6th না 7th ব্যাচে সে পাশ করে গেছে। তো আমার আন্ডারে মাস্টার্স করতে আসলো, তো আমি তাকে মাস্টার্সের সুপারভাইজার হিসেবে তার রিসার্চটা দেখলাম। তো সে ইয়েতে এই সুপ্রিম সিডে জব করে, সুপ্রিম সিড কোম্পানিতে। তো সে জব করতো তখন মুক্তাগাছাতে। তো আমি তাকে বললাম যে তোমার রিসার্চটা মুক্তাগাছাতে হবে এবং তুমি যে হাইব্রিড সিড প্রোডাকশন করছো তার উপরেই কিন্তু রিসার্চটা হবে। তো ওর সাথে আলাপ করে আমি জানলাম যে তারা হাইব্রিড সিড প্রোডাকশনে ব্যবহার করে, হরমোন ব্যবহার করে এবং জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করে। যদি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার ঠিক মতন হয় তাহলে পেনিকেলটা ঠিক মতন বের হয়ে আসে। অর্থাৎ হাইব্রিড সিডের ক্ষেত্রে একটা বড় সমস্যা যে পেনিকেল পুরোপুরি বের হয়ে আসে না, থোড়ের ভিতরেই শীষটা থেকে যায়। তো যদি হরমোন ব্যবহার করে তাহলে এটি 100% বের হয়ে আসে। তো ওটার উপরেই কাজ দিলাম। তো ওটি আমি ভিজিট করতেও গেলাম, তার রিসার্চ ফিল্ড আমি ভিজিট করতেও গিয়েছি এখান থেকে। তো তার সাথে আলাপ করে যেটি আমি জানলাম যে তারা যে সিড প্রোডাকশন করে, তো দেখলাম মুক্তাগাছার ওখানে সে 70 হেক্টর জমি কন্ট্রাক্ট নিয়েছে এবং সে কৃষিবিদ আর বাকি সব আছে ডিপ্লোমা কৃষিবিদ। তো তাদের নিয়েই তার একটা বড় একটা টিম, সেই টিমে সে কাজ করছে এবং তার বক্তব্য হলো যে 1 কেজি বীজ উৎপাদন করতে তার টোটাল কস্ট হয় 80 টাকার মতো, হাইব্রিড সিড 1 কেজি বীজ। তো 1 কেজি বীজ 80 টাকা খরচ হয়। এই খরচ বলতে আসলে বীজের যে প্যারেন্ট ম্যাটেরিয়াল চায়না থেকে আনা, চায়না থেকে নিয়ে এসে এখানে তারা প্রোডাকশনে যাওয়া, জমি কন্ট্রাক্ট, পানির কন্ট্রাক্ট, ওই আশেপাশে যে এলাকায় করবে তার এরিয়ার ভিতরে আর অন্য কোনো ফসলই করবে না। অর্থাৎ ওইভাবে টোটাল জমিটা তার কন্ট্রাক্ট করে নেওয়া, তার যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারের বেতন, প্রোডাকশনের পরে তার যে প্যাকেজিং আছে, প্যাকেজিং কস্ট, মার্কেটিং কস্ট, সমস্ত খরচ মিলে তার হয় হচ্ছে তার 80 টাকা। আর এই বীজটা বিক্রি করে 200 টাকা কেজি। তো আমরা ধরি আমাদের সহজ হিসাবের জন্য যদি আমরা ধরি যে তার বীজের উৎপাদন খরচ 100 টাকাই যদি ধরি তাহলে আমাদের হিসাবটা সহজ হয়। আমি একটা হিসাব বলতে চাচ্ছি। তো 1 কেজি বীজে যদি 100 টাকা খরচ হয় তাহলে 1000 বীজে কত খরচ হবে? 1000 বীজের কথা 1000 কেজির কথা যদি চিন্তা করি, 1 কেজি বীজের আমি যদি লাভের অংশটা বলি, লাভ কত হচ্ছে? লাভের অংশ যদি চিন্তা করি তাহলে আমি বলবো 1 কেজিতে তার 100 টাকা লাভ হচ্ছে। যদি এটি 1000 কেজি হয় অর্থাৎ 1 টন হয় তাহলে তার লাভ হচ্ছে কত? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। 1 লাখ টাকা কততে হচ্ছে? 1 টনে হচ্ছে। আচ্ছা, আমরা এখন চিন্তা করি 1000 টনের কথা। ওর সাথে আরো যুক্ত হবে কত? তাহলে আরো 3টা শূন্য। তাহলে কত হচ্ছে? 10 কোটি টাকা। 10 কোটি। 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা হলো তার কততে? 1000 টনে। তারা সিড প্রোডাকশন করে ওই সময়ে তারা বড়র জন্য সিড প্রোডাকশন করছে 5000
টন। আমি 1000 টনের কথা বললাম। যদি 5000 টন হয় তাহলে এটাকে আমরা আরো 10 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কত হচ্ছে? 50 কোটি টাকা। এই 50 কোটি টাকা কিন্তু তাদের নেট মুনাফা শুধু বীজ থেকে। আমি যদি এসিআই এর কথাই বলি, সুপ্রিমের কথাই যদি, মেটাল সিটের কথাই বলি, প্রত্যেকেই কিন্তু কম বেশি এরকম ব্যবসা করে। অর্থাৎ আমরা বলবো যে 20 থেকে 50 কোটি টাকা তাদের একটা সিজনে শুধু বীজ থেকে আসে। এবং ওই ছেলেটার বক্তব্য হলো যে স্যার আমরা দুইজনে এখানে জব শুরু করেছিলাম, আমার একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে, আমিও হয়তো এখান থেকে চলে যাব। এবং তার সাথে যে আরেকজন তারই বন্ধু ছিল, আমাদেরই ছাত্র, তো সে এখন নিজে সিড প্রোডাকশন করে এবং যে এলাকায় সে এই কাজটা করতো, জব করতো, তার আশেপাশে সে জায়গা কন্ট্যাক্ট নিয়ে সে নিজে সিড প্রোডাকশন করে এবং সে সিড প্রোডাকশন করে কম খরচে এসিআই কে দেয়, কম খরচে সে সুপ্রিমকে দেয়, কম খরচে অন্যান্য ভালো প্রতিষ্ঠিত মানে যাদের লোগো আছে বা তাদের লেভেল আছে তাদেরকে সে দিয়ে দেয়। দিলে তার যথেষ্ট বেনিফিট হয়। তাহলে তুমি চিন্তা করো যে শুধুমাত্র মাথা, তার ব্রেন স্টর্মিং অথবা তার বলবো দক্ষতা দিয়ে একটা সিজনে একটা কোম্পানি যদি 50 কোটি টাকা বিজনেস করতে পারে, তাহলে তুমি এখানে পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে জয়েন করলা অথবা এখানে ভালো ফার্স্ট ক্লাস জব পাইলা, তুমি যদি সারা জীবন জব করো, করার পরে যদি তুমি চিন্তা করো তো তোমার কি পরিমাণ আর্নিং হবে, এটি যদি চিন্তা করো তাহলে দেখা যাবে যে এইটার সাথে তুলনা করলে আমরা খুব মানে আমাদের খুব কষ্ট লাগবে যে আমরা কোথায় আছি। এবং আমরা আমাদের গ্র্যাজুয়েটদের কিন্তু এরকম টেন্ডেন্সি যে আসলে আমার একটা জব দরকার, এই জব না হলে আমি খুব হতাশ হয়ে যাই এবং তখন দেখা যায় যে সমাজ বা পরিবার সমাজ সবাই আমাকে একটু অন্যভাবে দেখে। সুতরাং এই জব পাওয়াটার জন্য আমাকে বহু কিছু করতে হয়। ইভেন এখন অন্যরকম ভাবে লেনদেন করে হলেও আমি জবে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যদি আমি এইদিকে যাই তাহলে কিন্তু খুব সহজেই আমি কিন্তু নিজের ক্যারিয়ার এবং মানে আর্থিক দিক থেকে যথেষ্ট বেনিফিটেড হতে পারি। আমি আমার এক বন্ধুর কথা বলবো যে আমার বন্ধু শেরেবাংলা থেকে পাশ করে কৃষি গবেষণায় জয়েন করে। তো জয়েন করার পরে আমাদের সময় নিয়ম ছিল যে আমরা 6 মাসের মধ্যে দেশের বাহিরে যেতে পারবো না। এরকম একটা ইয়ে থাকে। তো ওর হয় কি যে খুব কম সময়ের মধ্যে তার একটা এমএস এর অফার আসে। এমএস এর অফার আসলে সে এমএস করার জন্য চলে যায়। কিন্তু যথাযথভাবে পারমিশন নেওয়া হয়নি। তো পারমিশন না নেওয়া, এক হলো না নেওয়া, আর ২ নম্বর হলো যে ওখানে গিয়ে সে ওভারস্টে করে। সব কারণে ওর চাকরিটা পরবর্তীতে চলে যায়। চাকরি যখন চলে গেল, পিএইচডি করে আসার পরে সে এই দিকে আসলো। সিড নার্সারির বিজনেস শুরু করলো। এবং তার এখন বক্তব্য হলো যে সে প্রতি বছরই ১০ কোটি টাকার মতন আর্ন করে। ওই ছেলেটা। আমি যদি আমাকে যদি ওর সাথে তুলনা করি, তাহলে নিজেকে খুব অসহায় মনে হয় যে ও কোথায় আর আমি কোথায় এখন। বুঝো তাহলে? তো সুতরাং আ বীজ একটি ভালো কম্পোনেন্ট এবং বীজের উপরে কিন্তু যথেষ্ট সুযোগ আছে আমাদের। এবং বাংলাদেশে বীজের উপরে যে বিজনেস হয়, সেটির টার্নওভার হয় ১,০০০ কোটি টাকা। যেটি অন্য কোনো সেক্টরে হয় না। আমি যদি এগ্রিকালচারের যতগুলো সেক্টরের কথা বলি, তো এই সমস্ত সেক্টরের মধ্যে বীজ হলো নাম্বার 1 এ আছে। তো সুতরাং বীজটা যদি আমি ভালো করে জানি, ভালো করে পড়ি এবং এটার উপরে যদি কোনো হায়ার ডিপ্লোমা নেওয়ার যদি এরকম ইচ্ছা থাকে বা করতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো। এখানে সিড টেকনোলজির উপরে একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয় আমাদের এখান থেকে। তো এটি ড্যানিডা এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগেই এই ডিগ্রিটা দেওয়া হয় এবং এখানে যারা ট্রেনিং করে তাদেরকে প্রতি মাসে ৫,০০০ করে টাকা দেওয়া হয়। ৩ মাস একটা ডিপ্লোমা হয়, সার্টিফিকেটও দেওয়া হয়। তো আমি এটির কোর্স টিচার ছিলাম। তো এটি কোর্স টিচার ২০০২ সাল থেকে আমি ছিলাম। কিন্তু ৭ এর পরে এসে চিন্তা করলাম যে সিডের উপরে আমার একটা সার্টিফিকেট থাকা দরকার এবং আমি নিজেও
ভর্তি হলাম 2008-এ এসে। ওই কোর্সের আমি ছাত্র হলাম এবং আমার সাথে আমাদের আরো কয়েকজন টিচার অ্যাপ্লিকেশন করলেন। ইভেন আমাদের হর্টিকালচারের ডক্টর বিধান চন্দ্র হালদার, এখন যিনি ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, উনিও ওই কোর্সে ভর্তি হয়েছিলেন, যদিও উনি কন্টিনিউ করেন নাই। কিন্তু আমার সাথে সয়েল সায়েন্সের একজন টিচার, তারপরে আমাদের অ্যাগ্রো ফরেস্ট্রির একজন টিচার, তারা আমরা একসাথে কোর্স করেছি। তো সুতরাং আমি টিচার হয়েছি দেখে যে এটি করতে পারবো না তা কিন্তু না, আমি নিজেও করেছি কিন্তু এই কোর্সটা। সুতরাং তোমাদের যদি সুযোগ থাকে তাহলে তোমরা এই কোর্সটা করবে। একটা হায়ার ডিপ্লোমা হবে, এটি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পরে। এই হলো মানে সিট সম্পর্কে আমার। সরি স্যার, কোথা থেকে কোর্সটা করানো হয়? এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়, পটুয়াখালীতে হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়, বঙ্গবন্ধুতে হয়, বিএইউতে হয়। মানে এই টাকাটা যখন আসে ডিএই আর যখন ড্যানিডা কোনো ফান্ড দেয় তখন এখান থেকে করানো হয় এই ডিগ্রিটা। এবং আমাদের এখান থেকে বহু আমাদের গ্র্যাজুয়েট এই ডিগ্রিটা নিয়েছে। এবং আমি যখন কোর্সটা করি তখন আমাদের দিনাজপুরের যিনি ছিলেন ওই সময় ডিডি ছিলেন, ডিএই ডিডি। তো ডিএই ডিডি উনিও আমাদের সাথে এই কোর্সটা করেছেন। তখন ওনার কিন্তু চাকরির শেষের দিকে, কিন্তু উনি বললেন যে আমি ডিডি, আমার অল্প দিন চাকরি আছে, আমি এই জন্য কোর্সটা করছি যে আমি এটার রিটায়ারমেন্টের পরে আমি একটু বিজনেস করতে চাই। এবং ওনার বিজনেসটা খুব ভালো এখন চলে। হ্যাঁ, এবং ওনার বিজনেসের যে পার্টনার, সে পার্টনার কিন্তু এখন আমাদের এই দিনাজপুরের যিনি ডিডি তৌহিদুল ইকবাল, উনিও কিন্তু ওই বিজনেসের একজন পার্টনার, তারা একসাথে বিজনেস করেন। তো সুতরাং এটি তোমাদের জন্য খুবই একটা ভালো অফার। যদি তোমাদের সামনে এই অফারটা আসে তাহলে তোমরা চেষ্টা করি এই কোর্সটা করার জন্য, তাহলে জবের ক্ষেত্রেও হবে। ইভেন তুমি যদি মনে করো যে তুমি বিজনেস করবে তাহলে বিজনেসও ভালো করতে পারবে। তাহলে কোয়ালিটির জন্য আমাদের দরকার হলো সিড টেস্টিং। সিড টেস্টিং যদি ঠিক মতন হয়, কারণ যে কোনো ধরনের বীজের ক্ষেত্রে আমরা যদি বলি, যে কোনো ধরনের বীজের যে প্রবলেম গুলো থাকে তার ঠিক মতন পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। পরীক্ষা নিরীক্ষা হবে, তার একটা সার্টিফিকেশন থাকবে। বীজ যখন কেউ কিনবে তখন কেনার সময় সেই সার্টিফিকেটটা দেখবে যে তার জার্মিনেশন এত, তার ময়েশ্চার এত, তার ভায়াবিলিটি এত, তার ভিগর এত। তাহলে কিন্তু ওটি দেখে কৃষকরা কিনতে পারে এবং কৃষকরা প্রতারিত হতে পারে। এবং আমরা দেখি যে বাংলাদেশের সবচেয়ে সৎ মানুষ হলো কৃষক, এবং সেই সৎ মানুষদের সাথেও কিন্তু প্রতারণা করা হয়। আমরা দেখি যে বীজের মান খারাপ, কিন্তু শুধুমাত্র ট্যাগ দিয়ে দিচ্ছে যে এই লেভেল, এই বীজের এই মান, এই ভ্যালু, এগুলো দিয়ে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তো এটি কিন্তু খুবই খারাপ। সুতরাং আমরা চেষ্টা করব যে আমি যদি কোনো কারণে যদি আমি বীজের লাইনে আসি, সেটি সিড টেস্টিং ল্যাবরেটরি খুলেও হতে পারে, কিন্তু অথবা আমি ডিএই তে জয়েন করেও হতে পারে বিসিএস এর মাধ্যমে, অথবা নিজে আমি সিড প্রোডাকশন করব, নিজে একটা ফার্ম ডেভেলপ করব। যে কোনো ভাবেই হোক আমি ভালো মানের বীজ কৃষকদেরকে দিব। এটি যদি আমার অবজেক্টিভ হয়, এটি যদি আমার মনের যদি এরকম থাকে, তাহলে হয়তো এই ভালো চিন্তা ভাবনার কারণে সৃষ্টিকর্তা আমাকে রিওয়ার্ড দিবেন, ওই কারণে যে ঠিক আছে সবাই কৃষকদের সাথে প্রতারণা করে কিন্তু আমি করব না, আমি ভালো মানের বীজ উৎপাদন করব এবং কৃষকদেরকে আমি দেব। এটি হওয়া উচিত আমাদের অবজেক্টিভ। তো সুতরাং বাংলাদেশে দেখো, বাংলাদেশের হলো যে কয়টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগীয় শহরে সিড টেস্টিং ল্যাবরেটরি খোলা হয়েছে। আমাদের রাজশাহী ডিভিশন ছিল আগে, এবং এটির ছিল হেডকোয়ার্টার ছিল ঈশ্বরদীতে। ঈশ্বরদী বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের রিজিওনাল এগ্রিকালচারাল রিসার্চ স্টেশন আছে, RARS আছে। তো তারই ভিতরেই হলো সিড টেস্টিং ল্যাবরেটরি। এবং আমি যখন টিচার ছিলাম, এই সিড টেকনোলজি কোর্সের যখন টিচার ছিলাম, তখন স্টুডেন্টদেরকে নিয়ে আমি ঈশ্বরদীতে গিয়েছি ওই ল্যাবরেটরি ভিজিট করানোর জন্য, ওখানে কি কি সিড টেস্ট হচ্ছে, সিড টেস্টিং এর। আবার আমি যখন ওটা ছাত্র ছিলাম তখন আমি নিজেও ভিজিট করেছি ছাত্র হিসাবে ওই সিড টেস্টিং ল্যাবরেটরি। এবং আমাদের আরেকটা সুখবর হলো যে এই যেহেতু রংপুর ডিভিশন আলাদা হয়ে গেছে, এবং রংপুরেই কিন্তু এখন সিড টেস্টিং ল্যাবরেটরি একটা ডেভেলপ হয়েছে। যদিও আমার দেখা হয়নি এখনো, কিন্তু
একটা সিড টেস্টিং ল্যাবরেটরি আমাদের রংপুরে আছে। স্যার রংপুরের কোথায় এটা কি আমি জানি না রংপুরের কোন জায়গায় আছে, তবে রংপুরে আছে আর কি। এটি আমি জানি। তো তাহলে আমরা এখন যাই সিড টেস্টিং আমরা সম্পর্কে একটু আলাপ করি। তো আমরা প্রথমে জানি যে সিড টেস্টিংটা কি, জিনিসটা কি। তাহলে আমরা এটি বলতে পারি যে সিড টেস্টিং এটি একটি প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে একটা বীজের প্ল্যান্টিং মান বা প্ল্যান্টিং ভ্যালু ঠিক আছে কিনা বা সোয়িং ম্যাটেরিয়াল হিসেবে ওটি উপযুক্ততায় আছে কিনা তা পরীক্ষা করা। Seed testing may be defined as the procedure by which the suitability of a seed to use as a sowing অথবা planting material is evaluated. আমরা এটি করি। তো কেন আমরা এটি করব বা করলে কি লাভ অথবা কি অবজেক্টিভস অথবা কি বেনিফিট আছে আমার সিড টেস্টিং এ? তো প্রথমে বলতে পারি যে টু আইডেন্টিফাই দ্য সিড প্রবলেম অ্যাজ কোয়ালিটি এন্ড টু সলভ দি প্রবলেম। আমার প্রথমে জানা দরকার যে কি সমস্যা আছে বীজে, যদি সমাধানের করার সুযোগ থাকে তাহলে সেটি করব। যদি এমনও হয় যে বীজটা খারাপ, আমি মান পরীক্ষা করে দেখলাম ভালো, তাহলে এটাকে আমি ডিসকার্ড করে দিলাম, এটি ব্যবহার করার জন্য না করে দিলাম। টু ইভালুয়েট দ্য সুইটেবিলিটি অফ সিডস অ্যাজ প্ল্যান্টিং ম্যাটেরিয়াল, আমরা এটি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল হিসেবে উপযুক্ততায় আছে কিনা সেটি ছাড়পত্র দিব। টু ফাইন্ড আউট দ্য ওয়েজ এন্ড মিনস অফ হাই কোয়ালিটি সিড প্রোডাকশন, ভালো মানের বীজ প্রোডাকশন করার আমরা পদ্ধতি বলে দিব। টু ডিটারমিন দ্য আরভিএস অথবা পিএলএস। আরভিএস আমরা বলি রিয়েল ভ্যালু অফ সিড, আর পিএলএস বলি হলো পিওর লাইফ সিড। যে এই সিডের যে স্যাম্পল আছে, এই স্যাম্পল একটি লট থেকে নেওয়া, একটি গোডাউন থেকে নেওয়া, এই গোডাউনের এই বীজের এই পরিমাণ ভ্যালু আছে, রিয়েল ভ্যালু অফ সিড, মানে এই পরিমাণ জীবিত বীজ আছে, আর বাকিটা হলো মরা বীজ, আমরা এটা বলে দিতে পারি। টু ডিটারমিন দ্য অ্যাকচুয়াল সিড রেট, ধরো একটা বীজ পরীক্ষা, অ্যাটেনশন প্লিজ, কথা বলবে না। ধরো আমি বীজ পরীক্ষা করলাম, পরীক্ষা করে আমরা ফলাফল দিলাম, ফলাফলে যদি দেখা যায় যে এই মানগুলো খুবই ভালো, তাহলে আমরা বলি যে কম বীজ হার ব্যবহার করতে হবে। যদি কোনো কারণে দেখি যে এই বীজের মান ভালো না, সবগুলো ভ্যালুই কম, স্ট্যান্ডার্ড লেভেলের থেকে কম, তাহলে আমরা বলতে পারি যে এই বীজের যেহেতু মান খারাপ, সুতরাং আপনি বেশি বীজ ব্যবহার করবেন, রেটটা বেশি দিবেন। টু এনশিওর কোয়ালিটি প্রোডাকশন এন্ড সাপ্লাই, তো আমরা কোয়ালিটি সিড প্রোডাকশন এবং সাপ্লাই এর যে ধারাবাহিকতা সেটি রক্ষা করতে পারি। টু প্রোভাইড নেসেসারি ইনফরমেশন টু সিড রিলেটেড ইনস্টিটিউশনস ইনক্লুডিং গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে কোনো ধরনের ইনফরমেশন আমরা এই সরকারি এবং বেসরকারি যে সমস্ত সিড রিলেটেড প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা প্রোভাইড করতে পারি সিড টেস্টিং এর মাধ্যমে। টু কন্ট্রোল দ্য লো কোয়ালিটি সিড বিজনেস, বাজারে যে লো কোয়ালিটি সিড বিজনেস যারা করে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সিড টেস্টিং এর মাধ্যমে। আমি ধরো স্টেশন রোডের ওখান থেকে গিয়ে আমি র্যান্ডমলি কিছু বীজ কালেকশন করলাম, কালেকশন করার পরে আমি টেস্ট করলাম, টেস্ট করে আমি বললাম যে বীজের এই মান এই অবস্থা। তো যদি এরকম দেখা যায় যে একেবারেই বিলো স্ট্যান্ডার্ডের, তাহলে আমি সেটি ইনফর্ম করব ডিএই কে, ডিএই কে যদি ইনফর্ম করতে পারি, অথবা ডিএই নিজেই কিন্তু সেট টেস্টিং করে এই রিপোর্ট নিয়ে বাজারে অভিযান চালাবে যে খারাপ মানের বীজ বিক্রয় করার যেহেতু নিষেধ আছে, সুতরাং এই ইল সিড বিজনেসটাকে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এখন আমরা আসি যে কি কি পদ্ধতি আমরা ফলো করতে পারি। স্যার আরভিএস আর পিএলএস এর ফুল ফর্মটা যদি আবার বলতেন। রিয়েল ভ্যালু অফ সিড, রিয়েল ভ্যালু অফ সিড। আর স্যার পিএলএস হলো পিওর লাইভ সিড, যে কয়টা জীবিত বীজ আছে, পিওর লাইভ সিড। আরভিএস পিএলএস রিয়েল ভ্যালু অফ সিড, আর আরেকটা হলো পিওর লাইভ সিড। এখন হলো আমি সিড টেস্টে যাচ্ছি, তো সিড টেস্টে যদি যাই তাহলে আমাকে কি কি কাজ করতে হবে। ধরো আমি একটা সিড টেস্টিং ল্যাবরেটরি খুললাম, বাংলাদেশে তো অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, মানুষের হিউম্যান ডায়াগনস্টিক সেন্টার, সেখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল দেওয়ার পরে সেখান থেকে আমরা রিপোর্ট পাচ্ছি যে আমার শরীরের এই অবস্থা। বীজের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, এবং আমি এখন থেকে 20 বছর আগের কথা যদি বলি আর এখনকার কথা যদি বলি, তাহলে আমি দেখবো যে 20 বছরে বীজের
মান উন্নয়নের জন্য যথেষ্ট কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আমার মনে হয় যে আগামী 20 বছর পরে দেখা যাবে যে প্রত্যেকটা জেলা শহরে সিড টেস্টিং ল্যাবরেটরি খুলে যাবে। এমনও হবে যে বাংলাদেশে কিন্তু এমনও হতে পারে যে এটি বেসরকারি খাতেও চলে যেতে পারে, হয়তো দেখা যাবে যে প্রাইভেট সিড টেস্টিং ল্যাবরেটরি খোলা হয়ে গেল, এরকমও হবে। কারণ বাংলাদেশে কিন্তু এখন প্রাইভেটলি কিন্তু এটি করা হয়। কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য প্রফেসর ডক্টর গোলাম আলী ফকির স্যার, উনি কিন্তু সিড টেস্টিং করতেন, করে রিপোর্ট দিতেন। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিড টেস্টিং ল্যাবরেটরিও দাঁড় করাইছেন আলাদাভাবে। বিদেশি অর্থায়নে সরকারের সহযোগিতায় উনি এটা করেছেন। তো ওনাকে আসলে পায়োনিয়ার বলা হয় বাংলাদেশের সিড টেস্টিং এর উপরে, এবং সিডের উপরে যে বিশেষ করে প্যাথোলজিক্যাল বিষয়ে যে সমস্ত গবেষণা, তার ভিতরে ওনাকে 1 নম্বরে ধরা হয়। আমরা ধরি স্যার মারা গেছেন বছর 2 আগে। তো যাই হোক, আমাদের কাছে যখন বীজ আসবে তখন আমরা কি কি কাজ করব টেস্ট করতে গিয়ে? টেস্ট করতে গেলে প্রথমে আমি যে স্যাম্পলটা আমি পাবো সেই স্যাম্পলটাকে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আমি রেজিস্টার ভুক্ত করে ফেললাম এটি। আচ্ছা, তারপরে হলো স্যাম্পল দিল। এখন কালেকশন অফ প্রাইমারি স্যাম্পল। কখনো কখনো এরকম হয় যে আমার একটা গোডাউন আছে ধরো নসিপুরে, আমি সিড টেস্টিং ল্যাবরেটরিতে গিয়ে বললাম যে আমার গোডাউন আছে নসিপুরে, ওখান থেকে আপনারা স্যাম্পল কালেকশন করে টেস্ট করে দিবেন। এই হলো তাদের সাথে আমার শর্ত। তো যেহেতু আমাকে প্রাইমারি স্যাম্পল কালেকশন করতে হবে, সুতরাং তখন আবার রেট বেশি হবে। আমি যে টেস্ট করব তার টেস্টের রেট বেশি হবে। তো কালেকশন অফ প্রাইমারি স্যাম্পল, আমি প্রাইমারি স্যাম্পল কালেকশন করতে পারি নসিপুরে এসে। এরপরে হলো প্রিপারেশন অফ ওয়ার্কিং স্যাম্পল। আমি প্রিপারেশন অফ ওয়ার্কিং স্যাম্পল এই কাজটা আমি করব। আবার কিন্তু এমন যে জিনিস সিড টেস্ট করাতে চাচ্ছেন, একটা মালিক অথবা একটি গোডাউন এর মালিক উনি এটি করাতে চাচ্ছেন, তাহলে উনি সরাসরি কিন্তু আমার কাছে ওয়ার্কিং স্যাম্পল নিয়ে আসতে পারেন। 3 নম্বরে যেটা আছে প্রিপারেশন অফ ওয়ার্কিং স্যাম্পল, আইদার এটা আমি করব অথবা যিনি আমাকে স্যাম্পল দেবেন উনি সরাসরি প্রাইমারি স্যাম্পল দিয়ে দিতে পারেন, এবং দেওয়ার পরে উনি কিন্তু তখন বলে দিবেন যে আমাকে এই টেস্টগুলো করে দিবেন। সিলেকশন অফ টেস্টিং প্রসিডিউর, কারণ প্রত্যেকটা টেস্ট করার জন্য কিন্তু অনেকগুলো প্রসিডিউর আছে। আমাকে এখন কনফার্ম হতে হবে যে কোন টেস্টিং প্রসিডিউর আমি ফলো করব। ধরো আমি ময়েশ্চার টেস্ট করতে চাচ্ছি, তো ময়েশ্চার টেস্ট করার জন্য কিন্তু সহজ উপায় আছে, আর একটা হলো একটু জটিল উপায় আছে। যদি সহজ উপায়ে করি তাহলে এক রকমের রেট হবে, যদি জটিল উপায়ে করি তাহলে আর এক রকমের রেট হবে। এবং যেটা জটিল উপায়ের কথা বলি সেটি হ্যাঁ রফিক, আমি একটু অনলাইনে ক্লাসে আছি। রফিক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি, ভালো আছি। আমি একটু অনলাইন ক্লাসে আছি, আমি পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা সরি। তো তাহলে আমি যে কোনো একটা কাইন্ডলি সবাইকে মিউট করে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে ইয়াকে আমি একটা টেস্টিং মেথড সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এক্সিকিউশনে চলে গেলাম। এক্সিকিউশনে যাওয়ার পরে যে ফলাফল আসলো সেই ফলাফলগুলো আমাকে কি করতে হবে, এটা রিপোর্ট আকারে উপস্থাপন করতে হবে। এখন হলো যখন আমার কাছে কেউ স্যাম্পল নিয়ে আসবে, তো স্যাম্পল নিয়ে আসলে স্যাম্পলের আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপের যখন আমরা করব তখন আমাদের এখানে 15টা পয়েন্ট আছে, এই 15টা পয়েন্ট ফিল আপ করতে হবে। কি কি বিষয় থাকবে? রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তারপরে ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে 2 নম্বর, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য স্যাম্পল সাপ্লায়ার। ধরো নসিপুরের কান্তা সিড প্রোডাকশন ফার্ম, নসিপুর দিনাজপুর, এরকম একটা নাম হয়তো পাওয়া গেল যে ওই ইয়ে থেকে আসছে। তাকে আমি প্রপারলি অ্যাড্রেস করলাম। তারপরে আমি লিখবো হলো নেম অফ দি ক্রপ, কোন ফসল, তারপরে এই ফসল যদি হয় তাহলে তার ভ্যারাইটিটা কি, তারপরে হলো ক্লাসিফিকেশন অফ সিড। এখন যে সিডটা আমাকে দিল কোন ক্লাসের বীজ, এটি কি সার্টিফাইড সিড নাকি এটি ফাউন্ডেশন সিড নাকি এটি রেজিস্টার্ড সিড নাকি এটি ব্রিডার সিড, কোন টাইপের সিড সেটাকে আমাকে ক্লাসিফাই করতে হবে।
ডেট অফ সিড প্রোডাকশন, আমি এটা লিখবো যে এই বীজটা যে আপনি উৎপাদন করেছেন কোন বছরে করেছেন। হুইট যদি হয় 2 বছর আগের বীজও তো হতে পারে, সুতরাং এটি আমরা লিখবো। স্যাম্পলিং অথরিটি, এখন ওই যে শুরুতেই বলেছিলাম স্যাম্পলিং অথরিটির ব্যাপার থাকে যে স্যাম্পলিং করলো ওই কোম্পানি কান্তা সিড প্রোডাকশন খামার, তারা নিজেরাই স্যাম্পলিং করেছে, করার পরে আমার কাছে প্রাইমারি স্যাম্পল দিয়েছে। যদি এরকম না হয়ে থাকে তাহলে সিড টেস্টিং অথরিটি, অর্থাৎ আমার নিজের একটা সিডের সিড টেস্টিং ল্যাবরেটরি আছে, আমি লোক পাঠিয়ে দিলাম, আমি যে প্রাইমারি স্যাম্পল কালেকশন করব। সুতরাং এটি আমাকে কনফার্ম হতে হবে যে এটি সাপ্লায়ার অথবা সিড টেস্টিং অথরিটি কে করলো। ডেট অফ স্যাম্পলিং, কোন সময় স্যাম্পলিং করা হয়েছে। তারপরে হলো স্যাম্পলিং মেথডস, কোন মেথডে করা হয়েছে। ওয়েট অফ স্যাম্পল, স্যাম্পলের ওজন কত যেটা আমার কাছে আসছে। নেম অফ দ্য টেস্ট, কোন টেস্ট করতে চান আপনি, আপনি কি ময়েশ্চার টেস্ট করবেন নাকি পিউরিটি টেস্ট করবেন নাকি জার্মিনেশন টেস্ট করবেন নাকি ভায়াবিলিটি করবেন, সেটি আমাকে কনফার্ম হতে হবে। নেম অফ দ্য টেস্টিং মেথড, উনি কিন্তু বলতে পারেন যে আমাকে ময়েশ্চার টেস্ট আছে এবং ময়েশ্চার টেস্ট আমাকে ওভেন ড্রাই মেথডে করে দিবেন, কারণ হলো ইস্টটা বলেছে যে ওভেন ড্রাই মেথড সবচেয়ে ভালো ফলাফল দেয়। তারপরে হলো আমি লিখবো টেস্টিং ডেট, কোন সময় এটি টেস্টটা করা হলো। সিগনেচার অফ দি সাপ্লায়ার, যিনি বীজটা আমাকে দিলেন ওনার একটা সিগনেচার নিয়ে রাখবো, আমার কমপ্লিট হয়ে যাবে। এটা হলো রেজিস্ট্রেশন কেবল, এই যে যিনি ইনচার্জ আছেন তার সিগনেচার নিব আর সিগনেচার অফ দ্য রেজিস্টার যিনি এই কাজটা করাইলেন তার একটা সিগনেচার থাকবে এখানে। কেবল আমরা পেলাম হলো রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ। পরের ধাপে আমরা যাব, টেস্ট করে ফেললাম আমরা। টেস্ট করার পরে তার একটা রিপোর্ট লিখতে হবে। রিপোর্টের ভিতরে কি কি ইনফরমেশন থাকবে, ওই আগের ইনফরমেশন যেগুলো আমরা বলেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সব ঠিক আছে, 1 থেকে 11 পর্যন্ত ওই উপরের ইনফরমেশনই আমরা লিখবো। রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য স্যাম্পল সাপ্লায়ার, নেম অফ দি ক্রপ, ভ্যারাইটি নেম, তারপরে ক্লাসিফিকেশন, ডেট অফ সিড প্রোডাকশন, তারপরে স্যাম্পলিং অথরিটি, এটা হলো স্যাম্পলিং অথরিটি, হ্যাঁ স্যাম্পলিং অথরিটি ইত্যাদি ইত্যাদি, ডেট অফ স্যাম্পলিং ইত্যাদি। এখন হলো আমরা পরেরটাই চলে আসি, নেম অফ দ্য টেস্টিং মেথড, এটাও আগের মতনই আছে। এখন নেম অফ দ্য টেস্টিং রেজাল্ট, আমরা নেম অফ দ্য টেস্টিং রেজাল্টটা এখানে দেখো 1 2 3 4 5 পর্যন্ত রেখেছি। এমন হতে পারে যে যিনি সিপটা দিলেন উনি বললেন যে আমার 5টা টেস্ট করে দিতে হবে, তাহলে এখানে ময়েশ্চার টেস্ট, তারপরে আসবে পিউরিটি টেস্ট, তারপরে আসবে জার্মিনেশন টেস্ট, তারপরে হবে ভায়োবিলিটি টেস্ট, তারপরে ভিগর টেস্ট, তার মানে 5টা টেস্টই করতে হবে। এখন আমাকে এখানে কমেন্টস লিখতে হবে, আমি যেহেতু এটি বীজের পরীক্ষা করছি সুতরাং এটি বীজ হিসাবে ঠিক আছে কিনা সেটা আমাকে বলতে হবে। যেমন হয় যে সার্টিফাইড সিড উনি দিয়েছেন, এই যে টাইপ অফ স্যাম্পল বলা আছে, ক্লাসিফিকেশন অফ সিড, আমি পেলাম ধরো যে সার্টিফাইড সিড উনি আমাকে দিয়েছেন। সার্টিফাইড সিড যদি দিয়ে থাকে তাহলে পিউরিটি পার্সেন্টেজ মোর দ্যান 90% হবে, সরি 95% হবে। যদি 95% হয় তাহলে আমি বলবো যে এটি ভালো। যদি উনি বলেন যে আমাকে জার্মিনেশন টেস্ট করে দেন, আমি যদি দেখি যে জার্মিনেশনের ফলাফল 80-র নিচে, তাহলে আমি বলবো যে এটি বীজ না, বীজ হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, ওই স্ট্যান্ডার্ডের ভিতরে যদি পড়ে তাহলে আমি এটাকে বীজ হিসাবে সার্টিফাই করব, আদারওয়াইজ কিন্তু সার্টিফাই আমি করব না। এই হলো আমার টেস্টিং এর রিপোর্ট। এখন হলো আমি অলরেডি বলে ফেলেছি যে আমি যদি টেস্ট করতে চাই তাহলে আমার কি কি টেস্ট করতে হবে। আমার টেস্ট আছে, প্রথমে ময়েশ্চার, তারপরে আমরা করি পিউরিটি টেস্ট, তারপরে করি জার্মিনেশন টেস্ট, তারপরে ভায়াবিলিটি টেস্ট, তারপরে ভিগর টেস্ট। ময়েশ্চার হলো যে কোনো বীজের ক্ষেত্রে আমরা সাধারণত বলি এই বীজে ময়েশ্চার থাকতে হবে 10% থেকে 12%। আর যদি এটি ওয়েল সিড ক্রপের, ওয়েল সিড ক্রপস আছে তারই যদি বীজ হয় তাহলে তার পিউরিটি ময়েশ্চার পার্সেন্টেজ আরো কম হতে হবে, এটি লেস দেন 10 হলে ভালো হয়, 8 থেকে 10। তো এই স্ট্যান্ডার্ড আমার জানা আছে, এই স্ট্যান্ডার্ডের ভিতরেই আমাকে কিন্তু বীজটাকে রাখতে হবে। এবং যদি এমন হয় যে আমি দেখলাম যে এই বীজের ময়েশ্চার পার্সেন্টেজ আমি টেস্ট করে পেলাম 16%, তো তাহলে আমাকে যিনি বীজ দিলেন তাকে আমাকে এই সাজেশন কমেন্টস এর ভিতরে লিখতে হবে যে ময়েশ্চার পার্সেন্টেজ ইজ গ্রেটার দ্যান 16, ইট ইজ ভেরি ডেঞ্জারাস moisture level, so you must dry your seed very quickly, otherwise disease and infestation, severe disease and infestation, we can see
সিভিয়ার ডিজিজ অ্যান্ড ইনফেস্টেশন ইন ইউর সিড। সো এখানে কিন্তু কমেন্টস এর ভিতরে আমাকে ওই কথাটা বলে দিতে হবে। এবং আমরা দেখেছি যে 12 থেকে 12-র উপরে যদি ময়েশ্চার চলে যায় তাহলে যে কোনো ধরনের ডিজিজ, যে কোনো ধরনের ইনসেক্ট কিন্তু এর ভিতরে চলে আসে। তারপরেটাই আসি আমরা পিউরিটি টেস্ট। আমরা পিউরিটি টেস্ট পরীক্ষা করি, অনেকগুলো ধাপ আছে। সেই ধাপ পরীক্ষা করে আমরা বলবো যে যদি সার্টিফাইড সিড হয় তাহলে 95% এটি অ্যালাউ করার মতন আছে। যদি এটি 95% অ্যালাউ করা হয়, 95% বা তার বেশি থাকে, তাহলে আমরা বলবো যে এটি বীজ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে 3 নম্বরে আমরা বলি জার্মিনেশন টেস্ট। আমার মনে হয় জার্মিনেশন টেস্ট সম্পর্কে শফিক স্যার বিস্তারিত বলেছেন মনে হয়। তারপরে হলো যে সার্টিফাইড সিডের জন্য আমরা বলি জার্মিনেশন টেস্ট হতে হবে, ভ্যালু হতে হবে 80। যদি কোনো কারণে এর ভ্যালুটা কম হয়, কম হলে আপ টু 70 পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। যদি 70% বীজ হয়, মানে জার্মিনেশন হয়, জার্মিনেশন পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এটি লো কোয়ালিটি সিড। আর লো কোয়ালিটি সিডের বেলায় কিন্তু আমাদের এরকম একটা অপশন আছে, এটিকে সাবস্ট্যান্ডার্ড বীজ হিসাবে আমরা তখন ডিক্লারেশন দিব এবং এই বীজের যে প্যাকেটে থাকবে তাকে আমরা বলে দেব যে আপনি লাল ট্যাগ ব্যবহার করবেন, এখানে রেড ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ এটি হলো ইমার্জেন্সি বীজ। বাংলাদেশে যেহেতু মাত্র 20 ভাগ বীজ আমরা কোয়ালিটি ব্যবহার করতে পারি, সুতরাং 70 বা 80-র মধ্যে যে সমস্ত রেঞ্জ থাকবে জার্মিনেশনের, সেই সমস্ত রেঞ্জের বীজগুলোকেও আমরা ইমার্জেন্সি বীজ হিসাবে ব্যবহার করতে পারি। এটি শুধুমাত্র বাংলাদেশের জন্যই জায়েজ বলা যায়, কারণ অন্যান্য দেশে বীজের এরকম ক্রাইসিস নাই, ভালো বীজের। এরপরে হলো আমরা আসি পরেরটাই, 4 নম্বরে আসি হলো ভায়াবিলিটি টেস্ট। ভায়াবিলিটি টেস্ট যখন আমি করতে যাই তখন ভায়াবিলিটি টেস্টের ভিতরে পিএলএস আর ভিএস আসে। মানে আমি একটা বীজ নিলাম, আমার বীজের ক্ষেত্রে দেখা গেল যে জার্মিনেশন টেস্টে আমি পেলাম কত, আমার জার্মিনেশন ভ্যালু হলো 90%। আমি একটা ধরে নিলাম যে আমার 90% হলো জার্মিনেশন টেস্টের। এখন আমি যদি ভায়াবিলিটি টেস্ট করতে যাই, তাহলে ভায়াবিলিটি টেস্ট কিন্তু করতে গেলে আমি দেখব যে এর ভ্যালুটা কিন্তু 90-এর উপরে হবে, 90-এর উপরে হবে। অর্থাৎ আমি এখানে দেখতে চাচ্ছি যে এই বীজটা, তার ভিতরে যে এমব্রায়োটা আছে সেই এমব্রায়োটা আসলে সচল না অচল, সেটা কি লাইভ না ডেড। যদি লাইভ হয় তাহলে সে জার্মিনেশন করতে পারে। এখন প্রশ্ন হলো যে লাইভ সিড আমি পেলাম ভায়াবিলিটি টেস্ট করে, আমি বললাম যে এটা লাইভ সিডের পরিমাণ হলো 95%। জার্মিনেশনে বসালাম, বসানোর পরে আমি দেখলাম যে এটি আসলো 90%। তাহলে 5% কম হলো কেন? তো 5% কম হওয়ার পিছনে কারণ হলো যে মিডিয়া, সেটি সয়েল হতে পারে অথবা কোনো মিডিয়াতে হতে পারে, আমি যেখানে টেস্টটা বসাবো সে তার এনভায়রনমেন্ট সুইটেবল না হওয়ার কারণে, অর্থাৎ অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন অথবা অ্যাডভার্স ফিল্ড কন্ডিশনের কারণে লাইভ সিড হওয়ার সত্ত্বেও কিন্তু সে জার্মিনেশন করবে না। ধরো এমন হলো যে একটা বীজ আমি মাঠে দিলাম, বীজটা পড়ে গেল একটা শক্ত ঢিলার উপরে, তো শক্ত মাটির ঢিলার উপরে যদি এটি পড়ে তাহলে সেখানে ময়েশ্চারের অভাবে কিন্তু সে জার্মিনেশন করবে না, অথচ বীজটা কিন্তু লাইভ ছিল। তো সুতরাং লাইভ সিডের ভ্যালুটা সবসময় বেশি হবে। ভায়াবিলিটি টেস্ট দ্বারা এটা আমরা করি এবং এটি করার জন্য কেমিক্যাল মেথড আছে, আমিও এটা বিস্তারিতভাবে আলাপ করব এই ভায়াবিলিটি টেস্টটা। যে আমরা এর এমব্রায়োটাকে ওপেন করে দিব, ওপেন করে দেওয়ার পরে এখানে আমরা কেমিক্যালস প্রয়োগ করব। কেমিক্যালসের দিলে যদি লাইভ সিড হয় তাহলে কালার দিবে, অনেক সময় বিভিন্ন রকমের কালার দেয়, অথবা নরমালি আমরা টেট্রাজোলিয়াম ক্লোরাইড টেস্ট দ্বারা এটা করে থাকি। তো এটিতে দেখা যায় যে রেড কালার অথবা পিঙ্ক কালার দেয়, যদি যে কয়টা পিঙ্ক কালার হবে তার এমব্রায়ো, সে কটা আমরা বলবো লাইভ সিড। আর যদি ব্ল্যাক কালার দেয়, ব্ল্যাকিশ হয়ে যায় এমব্রায়োটা, তাহলে আমরা বলবো যে এটি ডেড সিড। তো পিঙ্ক কালার হলে? পিঙ্ক কালার যদি হয় তাহলে আমরা বলি লাইভ সিড। আচ্ছা স্যার। এখন ভায়াবিলিটি টেস্ট করার জন্য কিন্তু অনেকগুলো মেথড আছে, ওই যে আমি বললাম যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মেথড আছে। তো মেথড সিদ্ধান্ত নিতে হবে যে কোন মেথডে আমি করব। সেজন্য কিন্তু সেটি কিন্তু যিনি সিড সাপ্লাই করেন তাকে কিন্তু বলে নিতে হয়। আপনি যদি বলেন যে ময়েশ্চার টেস্ট আপনি করে দেন আমাকে ময়েশ্চার মিটার দ্বারা, তাহলে কিন্তু রেট কম,
কারণ হলো আমি ময়েশ্চার মিটারটা একটা ডিজিটাল ডিভাইস বীজের ভিতরে গোডাউনের যে বীজ আছে সেইটার ভিতরে দিতে পারি অথবা স্যাম্পলের ভিতরে দিয়ে দিতে পারি, খুব সহজেই রিডিং দিয়ে দিবে। এখন উনি যদি বলেন যে না এটা হবে না, ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন যে মেথড বলেছে সঠিক মেথড সেই মেথডে করে দেন, তাহলে আমাকে ওভেন ড্রায়ারে যেতে হবে। আমাদের এখানে আমাদের অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে ওভেন আছে, ওভেন ড্রায়ার আছে, আমরা এই কাজটা কিন্তু এখানে করে থাকি এবং আমাদের মাস্টার্স পিএইচডি ছাত্রদের গবেষণা কিন্তু ওই ওভেন ড্রায়ারে হয়ে যায়। তো সেটি এটি নির্ধারণ করে নিতে হবে। সুতরাং আমি যে সবসময় আমার লাইভ সিডে পিঙ্ক কালার হবে নট নেসেসারি। আমি যদি টেট্রাজোলিয়াম ক্লোরাইড দিই তাহলে পিঙ্ক কালার হবে। আবার অনেকগুলো কেমিক্যালস আছে যে কেমিক্যালস দিলে লাইভ সিড যদি হয় তাহলে কোনো কালার দিবে না, আর যদি ডেড সিড হয় তাহলে কালার দেয়। সুতরাং একটার ক্ষেত্রে এক রকমের ঘটনা ঘটবে, আমি বলবো বিস্তারিত। আর পরবর্তীতে হলো ভিগর টেস্ট। ভিগর টেস্ট হলো যে আমি ১, ২, ৩, ৪টা করলাম, করে আমি বললাম যে সব মান ভালো। এখন সব মান ভালো হলেও ওই বীজের যে সতেজতা সেটিও পরীক্ষা করা দরকার আমার। কারণ সতেজতা এই জন্য পরীক্ষা করি, আমরা যে বীজটা মাঠে দেই, মাঠে কিন্তু বিভিন্ন ধরনের একটা অ্যাডভার্স কন্ডিশন থাকে। সেই অ্যাডভার্স কন্ডিশনের কারণে বীজ সেই প্রতিবন্ধকতাকে উতরাইয়ে মানে সুস্থ সবল চারা দিবে কিনা তার আবার একটা পরীক্ষা করি আমরা। সেজন্য এই টেস্টের ভিতরে সাধারণত যতগুলো না আছে তার ভিতরে ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের মতে ব্রিক গ্রাভেল টেস্ট হলো সবচেয়ে ভালো। অর্থাৎ আমরা বীজ দিব মিডিয়াতে, অর্থাৎ বালির ভিতরে দিলাম, বালির ভিতরে বীজ দেওয়ার পরে তার উপরে আমরা পাথরের টুকরা অথবা ইটের গুঁড়া দিয়ে দিব, ইটের খোয়া দিয়ে দিব, পাথরের টুকরা ইটের খোয়া দিয়ে দিলাম, অর্থাৎ প্রতিবন্ধকতা করলাম। প্রতিবন্ধকতা করে আমি দেখব যে যদি কোনো বীজের ভিগোরাস মানে ভিগোরিটি যদি খুব বেশি হয়, খুব পাওয়ারফুল হয়, তাহলে সেই প্রতিবন্ধকতা ভেদ করে আসবে। আর যদি সে দুর্বল হয় তাহলে সে প্রতিবন্ধকতা ও ভেদ করে বের হয়ে সুস্থ সবল চারা দিতে পারবে না। তো সুতরাং ভিগর টেস্ট দ্বারাও ভিগর টেস্টও আমার দরকার, যে আমার যে মাঠ আছে সেই মাঠে এটি সারভাইভ করবে কিনা, বা যা দিলাম তার এত পার্সেন্ট আমার মানে সুস্থ সবল চারা দিবে, এটিও কিন্তু আমরা পরীক্ষা করতে পারি। তাহলে আমরা মোটামুটি ধরে নিই যে বীজ যদি আমি পরীক্ষা করতে চাই তাহলে আমার এই 5টা কম্পোনেন্ট আছে, 5টা বিষয় আছে। এই 5টা বিষয় বীজের আমার জানতে হবে। ময়েশ্চার টেস্ট, তার ময়েশ্চার পার্সেন্টেজ জানা দরকার, তার পিউরিটি পার্সেন্টেজ জানা দরকার, তার ভায়াবিলিটি জার্মিনেশন পার্সেন্টেজ জানা দরকার, তার ভায়াবিলিটি কেমন, পিওর লাইফ সিড কেমন সেটি জানা দরকার, এবং তার ভিগোরিটিসিটি এটিও জানা দরকার যে সে কত পার্সেন্ট ভিগর সিডলিং দিচ্ছে। ভিগর সিডলিং বলতে আমরা সাধারণত বলে থাকি যে মানে কি পরিমাণ সতেজ সুস্থ চারা দিচ্ছে। আচ্ছা স্যার ভিগোরিটির মানে নির্ণয় করার জন্য যে মেথডটা বলছিলেন ওই যে বালির মধ্যে, ওই টেকনিকটা আরেকবার একটু বললে ভালো হতো। আমি বিস্তারিত সব বলবো, আমি বিস্তারিত সবই বলবো। হ্যাঁ, সাধারণত আমরা অনেকগুলো মেথড আছে, যে মেথড প্রায় 20টার মতন মেথড আছে। 20টার মেথডে ইসটা বলেছে যে ব্রিক গ্রাভেল হলো ভালো, যে আমি একটা পেট্রি ডিশি বলি অথবা একটা ট্রে বলি, এর ভিতরে আমি দিলাম হলো, এর ভিতরে আমি বীজ দিলাম, বীজ দেওয়ার পরে তার উপরে প্রতিবন্ধকতা তৈরি করব। আমি প্রতিবন্ধকতা তৈরি করলে আমি তৈরি করার পরে আমি যখন জার্মিনেশনে দিলাম তখন যে কয়টা সতেজ বীজ লাইভ সিড কিন্তু খুবই সতেজ, সেই সতেজ গুলো হলো ওই মাটি ভেদ করে হলেও সে বের হয়ে চলে আসতে পারে। তো এটি আমরা এই পরীক্ষা করি। এখানে আরেকটা বিষয় তোমাদের সাথে আলাপ করা দরকার, শফিক স্যার আলাপ করেছেন কিনা জানি না, সিড স্যাম্পলিং বলেছেন কিনা উনি? সিড স্যাম্পলিং আলাপ হয়নি। কারণ আমি যখন টেস্ট করব, আমি টেস্ট করার সময় কিন্তু আমি ব্যবহার করব প্রাইমারি স্যাম্পল, না সরি ওয়ার্কিং স্যাম্পল। আমাকে ব্যবহার করতে হবে হলো ওয়ার্কিং স্যাম্পল। এখন ওয়ার্কিং স্যাম্পলটা আমি কিভাবে পাবো? আর যদি আমি বলি যে স্যাম্পলটা এটা কি, তাহলে আমি যদি বলি স্যাম্পলের কথা, যে স্যাম্পল কি? স্যাম্পল হলো আমরা ওটা বলি
যে জিনিসটা আমি পরীক্ষা করতে চাই তারই একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট হলো স্যাম্পল। এটা আমরা বুঝে থাকি এরকম। The representative part of a population is known as sample. আর স্যাম্পলিংটা কি? যে প্রসিডিউরে আমরা এই সিডটা স্যাম্পলটা কালেকশন করব সেই প্রসিডিউরটাকেই আমরা বলি হলো স্যাম্পলিং। কেন আমরা করব এটি? এটি আমাদের করার উদ্দেশ্য হলো টু অবটেন এ ওয়ার্কিং স্যাম্পল ফর সিড টেস্টিং। দেখো আমরা কিন্তু ওয়ার্কিং স্যাম্পল দিয়েই কিন্তু টেস্ট করব। আমাকে যদি কোনো কোম্পানি বলে যে আপনি আমার পিউরিটি টেস্ট করে দেন কিন্তু আমি বীজ সাপ্লাই করতে পারবো না, আপনাকে গোডাউনে গিয়ে করতে হবে, তাহলে আমি ওখানে যাব। আমি ওখানে গিয়ে প্রাইমারি স্যাম্পল কালেকশন করব। প্রাইমারি স্যাম্পল কালেকশন করার পরে তাকে কম্পোজিট স্যাম্পল বানাবো। বানানোর পরে তাকে সাবমিটেড স্যাম্পল বানাবো। সাবমিটেড স্যাম্পল বানানোর পরে ফাইনালি আমি ওয়ার্কিং স্যাম্পল ওখান থেকে নিব। অর্থাৎ আমাকে যতগুলো টেস্টই করতে বলা হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমার দরকার হলো ওয়ার্কিং স্যাম্পল। তাহলে সিড স্যাম্পলিং এর উদ্দেশ্য দেখো, আমি প্রথমেই বলি যে টু অবটেন এ ওয়ার্কিং স্যাম্পল ফর সিড টেস্টিং। 2 নম্বরে আমরা বলি টু ইভালুয়েট দ্য সুইটেবিলিটি অফ প্ল্যান্টিং ম্যাটেরিয়াল অফ এ সিড লট। একটা গোডাউনে যে বীজ আছে সেটি আসলে বীজ হিসাবে ব্যবহার করা যাবে কি না সেটির মূল্যায়নের জন্য আমরা স্যাম্পলিং করি। টু অ্যাসেস দ্য কোয়ালিটি অফ এ সিড লট, এই বীজের মান জানা। টু গেট ইউনিফর্ম অ্যান্ড অ্যাকুরেট রেজাল্ট, স্যাম্পলিং যদি ঠিক মতন আমি করতে পারি তাহলে অ্যাকুরেট রেজাল্ট পাবো। এই জন্য স্যাম্পলিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি স্যাম্পলিংটা ঠিক মতন না পাও, অর্থাৎ যে স্যাম্পল তুমি কালেকশন করলে সেটা যদি হোল গোডাউনের যদি রিপ্রেজেন্টেশন না করে তাহলে কিন্তু ফলাফল ভালো আসবে না। অর্থাৎ যে ফলাফল আমি পাবো সেটি হলো হোল সিড লট যেটা আছে গোডাউনে সেটাকে রিপ্রেজেন্ট করবে না। সুতরাং এটি একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা কি করি, 4 ধরনের স্যাম্পলের কথা আমরা বলে থাকি, টাইপস অফ সিড স্যাম্পল। এই টাইপস এর ভিতরে আমরা প্রথমে বলি প্রাইমারি স্যাম্পল। আমি যে গোডাউন থেকে যে স্যাম্পলটা প্রথমে যে কালেকশন করব, সবগুলো স্যাম্পল কালেকশন করে একত্রিত করব। এই একত্রিত করে কিন্তু আমরা আরেকটা স্যাম্পল বানাবো। তাহলে হচ্ছে যে আমি প্রথম ধাপে যে বীজগুলো কালেকশন করব সেটাই আমার হবে প্রাইমারি স্যাম্পল। ফার্স্ট টাইম কালেকশন অফ সিড স্যাম্পল ফ্রম এ সিড লট অথবা কন্টেনার, সেটি বস্তা হতে পারে অথবা গোডাউনে থাকতে পারে একেবারে মানে কন্টেনার অথবা বস্তা ছাড়া খোলা আছে। এখান থেকে আমি স্যাম্পল যেটা কালেকশন করব সেটাকে আমি বলবো হলো প্রাইমারি স্যাম্পল। তাহলে ধরো আমি 50টা প্রাইমারি স্যাম্পল কালেকশন করলাম অথবা 25টা প্রাইমারি স্যাম্পল কালেকশন করলাম। কালেকশন করার পরে আমার কাজ হবে সমস্ত স্যাম্পল গুলোকে একসাথে মিশিয়ে দেওয়া। একসাথে মিশিয়ে দিয়ে যে স্যাম্পলটা আমি তৈরি করব সেটার নাম হবে কম্পোজিট স্যাম্পল। আমার কম্পোজিট স্যাম্পলটা যখন হয়ে গেল, অর্থাৎ ধরো প্রাইমারি স্যাম্পল আমি কালেকশন করলাম 20 কেজি। 20 কেজিকে যখন আমি একসাথে মিশিয়ে দিব, এই 20 কেজিটাই তখন আবার হয়ে যাবে কি কম্পোজিট স্যাম্পল। কম্পোজিট স্যাম্পল হওয়ার পরে আমাদের ডিভাইডারে নিতে হবে। একটা ডিভাইডারের ভিতরে আমি প্লেস করব। সেই ডিভাইডারের ভিতরে দিলে ভিতরে হলো ঘুরবে, স্টায়ারিং হবে। ঘুরলে অর্থাৎ ওই মেশিনের ভিতরে বীজগুলো সুন্দরভাবে মিশবে। মিশার পরে 2টা আউটলেট আছে, এই 2 আউটলেটে ভাগ হয়ে যাবে। তো একটা আউটলেটে যেটা ভাগ হয়ে গেল সেই বীজটাকে আমি কালেকশন করব। আর আরেকটা আউটলেট যেটা দিয়ে বের হলো সেটা আমি রেখে দেব, ওটা আর নিব না। তার মানে 20 কেজি থেকে 10 কেজি হলো। এখন এই 10 কেজিটাকে আমি আবার দিব ওই মেশিনের ভিতরে, দিলে আবার 2টা আউটলেট থেকে বের হয়ে যাবে। আর বের হওয়ার আগে কিন্তু ওটা স্টায়ারিং হবে, অনেকবার ঘুরবে, ঘুরে ঘুরে বীজগুলোকে সুন্দরভাবে মিক্সিং করবে। তাহলে এখন আমি 5 কেজি পেলাম, আর 5 কেজি আমি বাদ দিয়ে দিলাম। এই 5 কেজিকে আমি আবার দিলাম, আবার দিলে আবার তখন ডিভাইডারে ভাগ হয়ে যাবে। ভাগ হলে আমি তখন 2.5 কেজি পাবো। এই 2.5 কেজিটা আমার হবে সাবমিটেড স্যাম্পল। এখন এই সাবমিটেড স্যাম্পল ধরো আমি পাঠায় দিলাম হলো সিড টেস্টিং ল্যাবরেটরিতে। ধরো আমাদের লিলির মোড়ে একটা সিড টেস্টিং ল্যাবরেটরি খুলছো, ধরো ওখানে রবিন সিড টেস্টিং ল্যাবরেটরি লিলির মোড় দিনাজপুর দিয়ে সুন্দর এটা সে করে ফেললো। এখন ওর কাছে পাঠাবে কিন্তু সাবমিটেড স্যাম্পল। অথবা কান্তা সিড প্রোডাকশন ফার্ম, সে কিন্তু সাবমিটেড স্যাম্পল করার পরে সে মনে করলো আমি একটা টেস্ট করব, শুধুমাত্র ময়েশ্চার টেস্ট করব,
তো তাহলে আমার বেশি বীজের দরকার নাই, আমি 70 গ্রাম বীজ দিয়ে দিই ওদের কাছে, অথবা পিউরিটি টেস্ট করবো 70 গ্রাম বীজ দিয়ে দিই। তো সে 70 গ্রাম অথবা 100 গ্রাম বীজ দিয়ে দিল, যদিও লাগবে হলো 70 গ্রাম, কিন্তু সে 100 গ্রাম বীজ দিয়ে দিল। কিন্তু যদি এরকম হয় যে রবিন সিড টেস্টিং ল্যাবরেটরিতে দেয় সাবমিটেড স্যাম্পল, তাহলে হয়তো দেখা গেল 2 কেজি বীজ দিয়ে দিল তার কাছে, সে 2 কেজি বীজ থেকে সে আবার ওয়ার্কিং স্যাম্পল তৈরি করবে। তো 2 কেজি বীজ থেকে যে ওয়ার্কিং স্যাম্পল তৈরি করবে বা 2.5 কেজি বীজ থেকে যে ওয়ার্কিং স্যাম্পল তৈরি করবে, এখানে কিন্তু কোনো কিছু করতে হবে না। জাস্ট ওই 2.5 কেজি বীজ থেকে আমি জার্মিনেশন দিব, আমার 400টা বীজ লাগবে। আমি পিউরিটি টেস্ট করবো, আমার 70 গ্রাম বীজ লাগবে। আমি আর কিছু করবো না, ওখান থেকে 70 গ্রাম মেপে নিয়ে আমি কাজ শুরু করে দিব। এই হলো আমার কাজ। তার মানে 70 গ্রাম অথবা ওই 400টা বীজ, এটাকে আমি বলি হলো ওয়ার্কিং স্যাম্পল। ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? স্যার সাবমিটেড স্যাম্পল আর ওয়ার্কিং স্যাম্পলটা একটু। আচ্ছা, আমি আবার বলি, প্রথম থেকে আসি বলি। ধরো ওখানে 50টা বস্তা আছে, 50টা বস্তার থেকে আমি 50টা স্যাম্পল কালেকশন করলাম, কথার কথা। তাহলে এই 50টা হবে প্রাইমারি স্যাম্পল। প্রাইমারি স্যাম্পল যখন হয়ে গেল, তখন এই 50টাকে আমি আবার একসাথে মিশিয়ে দিলাম, এটার নাম হয়ে গেল কম্পোজিট স্যাম্পল। এই 50টা স্যাম্পলের ওজন মনে করো 20 কেজি। এখন আমার 20 কেজি লাগবে না, আমার 2.5 কেজি লাগবে সাবমিটেড স্যাম্পল। তাহলে ওখানে একটা মেশিন আছে, তুমি হাত দিয়েও করতে পারো। তুমি সব হাত দিয়ে সুন্দরভাবে মিশাইয়া দিলা, মিশাইয়া দেওয়ার পরে কি করলা, 2 ভাগ করে 10 কেজি আলাদা করে দিলা। এখন কিন্তু মেশিন দিয়ে করা যাচ্ছে এটা সুন্দরভাবে। আচ্ছা, আমি 10 কেজি নিলাম, এই 10 কেজিটাকে আরো সুন্দর করে আমি হাত দিয়ে নাড়ায় দিলাম, নিয়ে আবার 2 ভাগ করলাম, 5 কেজি পেলাম। এই 5 কেজিতে যেটা পেলাম সেটাকে আরো সুন্দর করে আমি হাত দিয়ে নাড়াইলাম, মেশিন দিয়ে হতে পারে, হাত দিয়ে হতে পারে, করলাম। করার পরে আমি 2.5 কেজি পেলাম। এই 2.5 কেজিটাকে আমি বলবো সাবমিটেড স্যাম্পল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন হলো তোমাকে বললো যে আমার এটা পিউরিটি টেস্ট করে দিতে হবে। পিউরিটি টেস্ট করার জন্য ধান যদি হয় লাগবে হলো 70 গ্রাম, গম যদি হয় তাহলে লাগবে হলো 120 গ্রাম, বার্লি যদি হয় বলে বার্লি করে দিতে হবে, তাও লাগবে 120 গ্রাম। তোমাকে যদি বলে আমাকে ভুট্টার এই পিউরিটি টেস্ট করে দেন, তাহলে তুমি নিবে হলো 900 গ্রাম। তাহলে ওই যে 2.5 কেজি থেকে তুমি যে 900 গ্রাম যখন সেপারেট করলা, এই 900 গ্রামকে আমি বলবো হলো ওয়ার্কিং স্যাম্পল। তুমি যে 120 গ্রাম নিলা হলো মানে গমের ক্ষেত্রে, এই 20 গ্রাম 120 গ্রাম হবে ওয়ার্কিং স্যাম্পল, মানে যেটা দিয়ে তুমি কাজ করবা সেটাকেই আমি বলবো হলো ওয়ার্কিং স্যাম্পল। তুমি যেমন বললাম যে তুমি ধানের জন্য নিবে 70 গ্রাম, গমের জন্য নিবে 120 গ্রাম, এগুলো ওয়ার্কিং স্যাম্পল। আবার ধরো তুমি পিউরিটি টেস্ট করবে না, তুমি করবে হলো জার্মিনেশন টেস্ট, তাহলে জার্মিনেশন টেস্টের জন্য তোমাকে বসাইতে হবে 400টা বীজ। স্ট্যান্ডার্ড হলো 400 বীজ বসায় পরীক্ষা করা। তাহলে তুমি যদি 400টা বীজ বসাও, তাহলে এই 400টা বীজ যে আমি নিয়ে নিলাম ওখান থেকে, এই 400টা বীজকে আমি তখন বলবো হলো ওয়ার্কিং স্যাম্পল। ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন হলো, হ্যাঁ বলো। স্যার সাবমিটেড স্যাম্পলে যে আপনি বললেন 2.5 কেজি, স্যার এটা কি নির্ধারিত না ভ্যারি করবে বিভিন্ন বীজের ক্ষেত্রে? এটা ভ্যারি করবে, এটি ভ্যারি করবে, এটি তো 2 কেজি হতে পারে, এটি 1 কেজিও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এমনও হতে পারে, আমি যে বললাম না যে 120 গ্রাম লাগবে কার ক্ষেত্রে, গম এবং বার্লির ক্ষেত্রে। আবার বললাম ধানের ক্ষেত্রে লাগবে কত, 70 গ্রাম। আবার ভুট্টার ক্ষেত্রে কত বললাম, 900 গ্রাম। কিন্তু আমি যদি টোবাকোর কথা যদি বলি, টোবাকো কতখানি লাগবে, টোবাকো লাগবে হলো 0.5 গ্রাম। তুমি পিউরিটি টেস্ট করবা, টোবাকোর 0.5 গ্রাম লাগবে। তো সুতরাং ওই 20 কেজির কথা আমি যে বলবো, এটা 20 কেজি হবে না 25 কেজি হবে আমার কম্পোজিট স্যাম্পল, সেটা নির্ভর করছে হলো তোমার গোডাউনের সাইজের উপরে। এখন আসো তাহলে আমরা স্যাম্পলের পরিমাণ কি পরিমাণ হবে সেটা আমি নিচে আলাপ করি। স্যার কন্দাল বীজের ক্ষেত্রে কিভাবে করে, যেমন আলুর ক্ষেত্রে এগুলো তো স্যার অনেক বড় বড় ওজন হবে, স্যার বেশি ওজন হবে, এক্ষেত্রে কিভাবে করে? হ্যাঁ, ঠিক আছে, তুমি যে প্রশ্নটা করলা কন্দাল বীজের কথা, আমরা বলি আমরা এই যে অ্যাগ্রোনমিতে সিড টেস্টিং করাই, তো অ্যাগ্রোনমিতে সিড টেস্টিং এর ভিতরে আমরা কন্দাল বীজটাকে রাখি নাই। কন্দাল বীজটাকে আমরা হর্টিকালচারাল ক্রপের ভিতরে রাখি। তো যার কারণে আমরা যে সমস্ত গবেষণা করি তার ভিতরে সেই ইনফরমেশনটা নাই। ওটার একটা পার্টিকুলার হয়তো সাইজ আছে, হর্টিকালচার ভালো বলতে পারবে কন্দাল বীজের ক্ষেত্রে। ঠিক আছে? অথবা তুমি যদি মনে করো যে স্যার এটা আমার জানা দরকার, তাহলে আমি পরে জেনে আমি এটা তোমাকে জানাতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি যে আমার বীজ কিন্তু 2 রকম ভাবে থাকতে পারে।
আমার গোডাউনে বীজ আছে, যে একটা ঘরের ভিতর আমি বীজ রেখে দিছি, বস্তাতেও রাখিনি, কোনো কন্টেনারের ভিতর রাখিনি, খোলা আছে। ওখানে তুমি বললা যে এখানে আমার 2 টন বীজ আছে, একেবারে খোলা বীজ, এরকমও থাকতে পারে। অথবা বীজগুলো তুমি বস্তা আকারে রেখেছো, এভাবেও থাকতে পারে। যদি বীজ বস্তায় থাকে তাহলে তুমি কেমনে নিবা? আর যদি বীজগুলো যদি খোলা থাকে তাহলে তুমি কেমনে নিবা? স্যাম্পলটা কেমনে কালেকশন করবা? আচ্ছা, এখন হলো আমি বলেছিলাম যে তুমি 20 কেজি নিবা নাকি 10 কেজি হবে, সেটি নির্ভর করবে তোমার হলো গোডাউনের উপরে, গোডাউনের সাইজের উপরে। যদি বেশি বীজ থাকে তাহলে পরিমাণ বেশি হবে, আর যদি কম বীজ থাকে তাহলে পরিমাণ কম হবে। তাহলে আমরা এখন আসি, তো আমাদের বীজ 2 রকম ভাবে থাকতে পারে, একটা হলো ব্যাগের ভিতরে থাকতে পারে, বস্তার ভিতরে, অথবা কন্টেনারের ভিতরে থাকতে পারে। এখন এমন যদি হয় আমার কন্টেনার আছে, কৃষক মানুষ, কন্টেনার আছে মাত্র একটা, ঠিক আছে, কন্টেনার মাত্র একটা আছে, এক কন্টেনারে রাখছে, আমার প্লাস্টিকের একটা কন্টেনার আমি কিনা আমি গমের বীজ এখানে রেখে দিচ্ছি। সুতরাং এখানেও আমি কিন্তু টেস্ট করা নিতে পারি। তো যদি এরকম হয় যে আমার কন্টেনারের সংখ্যা 1 থেকে 4টা, যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা কন্টেনার থেকে কমপক্ষে 3টা করে প্রাইমারি স্যাম্পল নিতে হবে। কি বুঝলা তাহলে? ধরো তোমার এখানে আছে 3টা নাই, একটা আছে। তো একটা যদি হয় তাহলে তোমাকে, আমার এখানে কথা হলো যে একটা যদি হয় তাহলে ওই একটা থেকে কয়টা প্রাইমারি স্যাম্পল নিতে হবে? কমপক্ষে 3টা। 3টা। আচ্ছা, তাহলে 3টা যদি হয়, এটা কিন্তু কমপক্ষে। তুমি কিন্তু যদি বেশি নাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু তুমি ভালো পাবা। তুমি যদি একটা নাও তাহলে রেজাল্ট কিন্তু অত ভালো হবে না। অর্থাৎ স্যাম্পলের যে সাইজ যত বেশি হবে, রিপ্রেজেন্টেটিভ পার্ট ততটা আসবে। সেজন্য আমরা এখানে বলি যদি আমার বস্তা থাকে 1টা থেকে 4টা বস্তা, তাহলে আমাকে করতে হবে কি যে প্রত্যেকটা স্যাম্পল থেকে কমপক্ষে 3টা করে নিতে হবে। ধরো এখানে সর্বোচ্চ আছে 4টা, তাহলে 3 4 12টা আমি স্যাম্পল পেলাম, প্রাইমারি স্যাম্পল। তো 3 4 12টাতে তো 20 কেজি হবে না? হবে? না 20 কেজি হবে না না। স্যার। সুতরাং নির্ভর করবে আমার গোডাউনটা কত বড় সাইজ। আচ্ছা দেখো, এখন পরেরটাই যাই। 1 থেকে 4 এর ঘটনা ঘটলো। যদি স্যাম্পলটা এমন হয় যে 5 থেকে আমার 8টা বস্তার ভিতরে আছে, তার মানে আমি বস্তার সংখ্যা বেশি, কমপক্ষে 2টি প্রাইমারি স্যাম্পল নিব প্রত্যেকটা কন্টেনার থেকে অথবা বস্তা থেকে, কমপক্ষে 2টি। আমার যদি 8টা হয় বস্তা, তাহলে আমি 8 দুগুণ 16টা স্যাম্পল পেলাম। আমি যদি এখানে বেশি নেই তাহলে কিন্তু লস নাই, বরং বেশি যদি হয় তাহলে আমার রিপ্রেজেন্টেশন ভালো হবে, অর্থাৎ ভালো স্যাম্পল পাবো আমি। 8 পর্যন্ত হলো 2টা করে নিতে হবে। যদি এমন হয় যে আমার 9টা থেকে শুরু করে 15টা কন্টেনার আছে, 15টা বস্তা আছে, তাহলে আমাকে এখানে বলতেছে যে কমপক্ষে কিন্তু একটা করে নিতে হবে, কমপক্ষে। তাহলে কিন্তু আগেরটাই দেখো, এখানে 16টা পেলাম, কমপক্ষে নেই, তাহলে কিন্তু এখানে 15টা পেলাম, 15টা কন্টেনারের জন্য, বেশিও নিতে পারি। এখন হলো আমি বললাম পরের ধাপ, 16 থেকে যদি 30টা বস্তা থাকে আমার, তাহলে আমাকে বলতেছে যে 15 PS ইন টোটাল ফ্রম দ্য সিড লট। এখান থেকে আমাকে সব মিলে আমাকে নিতে হবে কি 15টা প্রাইমারি স্যাম্পল নিতে হবে। ঠিক আছে, 15টা প্রাইমারি স্যাম্পল নিলাম আমি। আচ্ছা, এরপরে যদি হয়, পরেরটাই দেখো, 31 থেকে 59 কন্টেনার্স, এখানে আছে 20টা প্রাইমারি স্যাম্পল নিতে হবে টোটাল, কমপক্ষে at least 20 PS in total from the seed lot. এখন এখানে একটু ভুল ইনফরমেশন আছে, এখানে 6 নম্বরে আমরা বলি বস্তার সংখ্যা যদি 60 এর বেশি হয় তাহলে তোমাকে at least 30টা প্রাইমারি স্যাম্পল নিতে হবে কমপক্ষে। এই যে আমরা ধারণাটা দিলাম, এটা কিন্তু 2016 সাল থেকে ইস্টা চেঞ্জ করে এই কথাটা বলছে। আগে কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে এই যে এই পুরাতনটা পড়াইছি, পুরাতনটার হিসাব একটু আলাদা, আর এটা হলো নতুন কনসেপ্ট। নতুনটা বলছে যে এরকম ভাবে করতে হবে। আমি কিন্তু ছাত্রদেরকে বারবার বলি যে এই পুরাতনটা লেখা যাবে না, নতুনটা লিখবা। তারপরেও সে খাতায় লিখেও দিই, কিন্তু সে লেখার সময় ওই নোটে আছে, পুরান নোটে এই নিচেরটা দেয়। তো নিচেরটা দিলে কিন্তু আমরা নাম্বার দেই না এটা, অথবা দিলে খুবই কম নাম্বার। যদি গরিব ছাত্র হয়, গরিব ছাত্র বলতে খুব কম নাম্বার পাচ্ছে, তাহলে হয়তো আমি নাম্বার দিই। তাছাড়া কিন্তু এগুলো নাম্বার আমরা দিব না, কারণ এটা হলো একেবারে ওল্ড। সেজন্য আমি এটাকে রাখছি, এটা তোমাদের বোঝানোর জন্য যে তোমরা এই কাজটা করিও না। পুরাতনটা যদি থাকে তাহলে পুরাতনটা দেখে পড়িও না।
তাহলে এটা কন্টেনারের একটা হিসাব বললাম আমি। এখন আমার যদি কন্টেনারে নাই, একটা রুমের ভিতরে অথবা দুইটা রুমের ভিতরে বড় বড় রুম, তার ভিতরে একেবারে ছাদ পর্যন্ত আমার দিয়ে রাখছে ফসল, বীজ। এভাবে যদি থাকে তাহলে আমি এখান থেকে কিভাবে নিব? এখানে দেখো কমপক্ষে দেখেন বলছে যে 500 কেজি পর্যন্ত বীজ আছে, মানে 1/2 টন। at least 5 প্রাইমারি স্যাম্পল। এটা কিন্তু at least 5 প্রাইমারি স্যাম্পল নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই 501 থেকে 3000 কেজি, 3 টন। আমরা বলছি যে 1 প্রাইমারি স্যাম্পল ফর ইচ 30 কেজি, সরি 300 কেজি। তার মানে হচ্ছে আমাকে হিসাব করে নিতে হবে যে 300 কেজি বীজের জন্য আমাকে একটা প্রাইমারি স্যাম্পল নিতে হবে। এটা কিন্তু নিতেই হবে, বাট নট লেস দেন 5 প্রাইমারি স্যাম্পল। এটা মাথায় রাখতে হবে যে ধরো আমার এখানে বীজ আছে কয়টা, সরি কি পরিমাণ, ধরো আমার এখানে আছে 510 কেজি বীজ। আমার এখানে যেহেতু জায়েজ আছে 501 থেকে শুরু, আমার 510 কেজি বীজ। তো 510 কেজির জন্য আমার কয়টা স্যাম্পল নিতে হবে বলো তো দেখি? কয়টা? 5টা 5টা নিতে হবে। কিন্তু ওই হিসাব করলে কিন্তু আমাকে 2টা স্যাম্পল নিলেই হতো, কারণ আমি প্রতি 300 কেজির জন্য একটা নিব। প্রতি 300 কেজির জন্য একটা, তাহলে 500 কেজির জন্য আমার 2টা স্যাম্পল হয়। কিন্তু আমাকে টোটাল বলছে যে কমপক্ষে যেন 5টা হয়। প্রত্যেক 300 কেজির জন্য আমি নিব। যদি ধরো এটার ক্ষেত্রে যদি আমি বলি, এটার ক্ষেত্রে কয়টা হয়? এটার ক্ষেত্রে যদি 3000 কেজি বীজ হয় তাহলে কয়টা স্যাম্পল নিতে হবে এই হিসাবে? স্যার 10টা। 10টা স্যাম্পল। ভেরি গুড। তাহলে 10টা স্যাম্পল নিতে হবে, কিন্তু আমাকে এখানে বলছে যে আমি 5টার নিচে নিব না। এটি 10টাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই হিসাবে 10টা নিতে হবে, কিন্তু সেটি যেন সর্বনিম্ন 5-এর নিচে না হয়। আমার ধর বীজই আছে 501 কেজি, 505 কেজি বীজ আছে, তাহলে আমাকে কমপক্ষে 5টা নিতে হবে। একই রকম হিসাব যদি 3001 কেজি থেকে শুরু করে 20,000 কেজি পর্যন্ত, 20 টন পর্যন্ত হয়, তাহলে আমি প্রতি 500 কেজির জন্য একটা করে প্রাইমারি স্যাম্পল নিব। কিন্তু আবার টোটাল কিন্তু 10-এর নিচে হলে হবে না। এটা বলা হচ্ছে যে বাট নট লেস দ্যান এ টোটাল অফ 10 PS প্রাইমারি স্যাম্পল এরকম হতে হবে। স্যার আমরা কোনটাকে গুরুত্ব দেব, 500 কেজি না মানে 10টা স্যাম্পল? তোমার কেজিতেও হিসাব দিতে হবে, এখানেও দিতে হবে। ধরো তোমার আছে এখানে কতটা আছে, এখানে 3001 কেজি বীজ আছে ধরলাম আমি, 3001 কেজি। এই হিসাবে কয়টা হয়? 6টা হয়। স্যার 6টা। হ্যাঁ 6টা হলো, কিন্তু তুমি 6টা নিলে হবে না। তোমাকে এখানে এই সংখ্যা দেখতে হবে যে কমপক্ষে তোমাকে 10টা নিতে হবে। কমপক্ষে 10টা হতে হবে। এটি কিন্তু বলে না যে মোট 10টা হতে হবে, এখানে বলা হচ্ছে যে কমপক্ষে। তুমি যদি এখান থেকে যদি 20টা নাও, তুমি যদি এখান থেকে 30টা নাও, তাহলে বেশি রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবে, অ্যাকুরেট রেজাল্ট পাবে। এখন হলো যদি এরকম বলে যে 20 টনের বেশি বীজ আছে, এরকম গোডাউনও তো আছে, স্ট্যাক দেওয়া আছে 20 টন, তাহলে গ্রেটার দ্যান 20 টন যদি হয় তাহলে 1 PS ফর এভরি 700 কেজি সিড, মানে 700-র জন্য একটা প্রাইমারি স্যাম্পল নিব, কিন্তু টোটাল আবার 40টার নিচে হবে না। ঠিক আছে? এই হলো আমাদের স্যাম্পলিং এর হিসাব, স্যাম্পলিং ইন্টেন্সিটি। তো এখন স্যাম্পলিং ইন্টেন্সিটি আমরা জানলাম, আমরা কালেকশন করব, এবং এই স্যাম্পল কালেকশন করার জন্য কিন্তু আমরা তোমাদেরকে বিএডিসি তে নিয়ে যাই। প্রতি বছরই নিয়ে গেছি আমি একটা আমার প্রশ্ন স্টুডেন্টদের। ছিল স্যার, হ্যাঁ সরি, একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার যখন আমরা কম পরিমাণে আমাদের বীজ ছিল 3-4 বস্তা, তখন প্রতি বস্তা থেকে আমরা 3টা করে সর্বনিম্ন স্যাম্পল নিচ্ছিলাম। কিন্তু স্যার পরে যখন আমাদের পরিমাণটা বেড়ে গেল, কন্টেইনারে অনেক বেশি তখন কেন স্যাম্পলের পরিমাণটা কমে যাচ্ছে? তুমি এখানে বুঝতেছো না, এখানে একটা বিষয় হলো কি, এখানে আমরা বলতেছি 3 PS ফ্রম ইচ কন্টেনার। তার মানে ধরো একটা বস্তা আছে আমার, একটা বস্তা থেকে তুমি পেলে কয়টা? একটা বস্তা থেকে কি পরিমাণ পেলা? 3টা পেলা। জি স্যার। ঠিক আছে, এখানে কয়টা আছে? 5টা। 5টা থেকে 8টা। মিনিমাম 5টা, তাই না? জি স্যার। মিনিমাম 5টা যদি নাও তাহলে এটা 2টা করে নিলে কয়টা হবে? স্যার 10টা হবে। 10টা স্যাম্পল হবে। আগে পেলা কয়টা? 3টা। এখানে হলো 10টা। তো তোর সংখ্যাই তো বেশি হয়ে গেছে এটা। প্রত্যেকটা থেকে 2টা নিই, কিন্তু ইয়ে তো স্যাম্পল সাইজ তো বড়।
স্যাম্পল সাইজ বড় হওয়ার কারণে আমরা একটা করে নিছি, দুইটা নিছি, পরেরটা কিন্তু একটা নিছি। দেখো এখানে 9, এখানে আমরা বলছি যে আমরা প্রত্যেকটা থেকে কমপক্ষে একটা নিব 1 পিএস, তার মানে 9টা তো হয়েই গেল। এখানে পেলাম 3টা, এখানে পেলাম 10টা, এখানে 9টা। আবার এখানে বলছি 16 থেকে 30 এর ভিতরে যদি হয় 15 পিএস ইন টোটাল অফ সিডলট, তার মানে আমি 15টা পেয়ে গেলাম। তার মানে এখানে কয়টা পেলাম? 3টা, এখানে পেলাম 10টা, এখানে পেলাম 9টা, এখানে পেলাম 15টা, এখানে পাইছি 20টা, আর এখানে পাচ্ছি হলো 30টা। এটা হলো কমপক্ষে। কিন্তু স্যাম্পল সাইজ তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তো তুমি মানে এটার সাথে কম্পেয়ার করো নাই। যেখানে 3টা নিলাম কেন? পরের বারে বেশি হওয়ার সত্ত্বেও 2টা নিচ্ছি। 2টা নিচ্ছি তাহলে প্রত্যেকটা থেকে, যেহেতু আমার সংখ্যা বেশি। যত সংখ্যা বেশি হবে তত কিন্তু এটার কম হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই হলো স্যাম্পলিং ইন্টেন্সিটি। আমরা স্যাম্পলিং ইন্টেন্সিটি জেনে ফেললাম। আমরা এখন পরেরটাই যাব হলো ময়েশ্চার টেস্টে। তারপরে পিউরিটি টেস্ট। শফিক স্যার যদি এটা আলাপ করে থাকে বিস্তারিত, তাহলে আমি আর যাব না, ভায়াবিলিটি আর ভিগরে চলে যাব। তো আগামী ক্লাসে আমরা এটা আলাপ করব ময়েশ্চার টেস্ট নিয়ে। আর আরেকটা বিষয় হলো এখানে ময়েশ্চার টেস্টের কথা বলি। এই যে 5টা আছে, এই 5টা কিন্তু আমরা পরীক্ষায় করব এখানে। আমাদের ল্যাবরেটরিতে এই 5টাই পরীক্ষা করব। সিড টেস্টিং এর এই 5টা আমরা করব হাতে কলমে। সুতরাং ওখানে কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তারপরেও কিন্তু আমি আমার অনুসারে এই সিলেবাস অনুসারে এই 5টাই আমি আলাপ করব এখানে। যদি শফিক স্যার জার্মিনেশন কমপ্লিট করে থাকে তাহলে আর আলাপের দরকার নাই ওটি, আর বাকিটা আমি আলাপ করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।